ইলেকট্রোস্ট্যাটিক্স টু বি কন্টিনিউড, তাই তো? ইলেকট্রোস্ট্যাটিক্স চলছিল মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের অনেকগুলো জায়গা সম্বন্ধে আমরা আস্তে আস্তে আইডিয়া তৈরি করেছি। আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা আছে। আজকে ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ বিষয় মানে ব্যাপারটা হলো এরকম যে আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছিলাম যে গ্র্যাভিটেশনের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা বিশাল লিঙ্ক আছে, তাই তো? অনেক সিমিলারিটি আছে, মানে গ্র্যাভিটেশনের কেসে যে লগুলো যেভাবে ইউজ করা হয়, যে কোয়ালিটিগুলো বা যে কোয়ান্টিটিগুলো আসে, সেই কোয়ান্টিটিগুলো ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রেও আসে। বাট আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা কেবলমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্সে আছে, ওটা গ্র্যাভিটেশনে নেই। কারণটা খুব সিম্পল, সেটা হলো যে গ্র্যাভিটেশনের কেসে কেবলমাত্র মাস কন্টেন্ট, তাই তো? এবং মাস পজিটিভ নেগেটিভ এরকম ব্যাপারটা নেই, মাস শুধুমাত্র পজিটিভ হয়, তাই তো? কিন্তু চার্জ পজিটিভ নেগেটিভ দুরকমেরই হতে পারে। তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে কিছু নতুন কোয়ান্টিটি আসতেই পারে। আমরা সেই কোয়ান্টিটিটাকে নিয়ে আলোচনা করব এবং এটা মাথায় রেখো যে ম্যাগনেটিজমের কেসেও এই বিষয়টা থাকবে। এনিওয়ে, বিষয়টা একটুখানি বুঝিয়ে দেওয়া যাক, মানে প্রাইমারিলি একটা ধারণা তৈরি করা যাক। ধরো এরকম দুটো চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে। ধরো এখানে কিউ চার্জ আছে, এখানে কিউ চার্জ আছে। যারা ইন্টেন্সিটি বা পোটেনশিয়াল সম্বন্ধে অলরেডি আইডিয়া তৈরি করেছো তারা জানো যে এখানে এই মিড পয়েন্টে, একদম মিড পয়েন্টে যদি ইন্টেন্সিটি বের করা হয় তাহলে ইন্টেন্সিটি জিরো হবে। অর্থাৎ এখানে যদি কোনো চার্জ রাখো তাহলে সেই চার্জটা কোনো রকম ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। যদি এটা কিউ কিউ না হয়ে এটা যদি কিউ আর 4Q হয় তাহলেও এরকম একটা কোনো পয়েন্ট পাওয়া যাবে যে পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হবে। অর্থাৎ এই পয়েন্টে যদি কোনো চার্জ রাখা হয় সে কোনো রকম ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। যদি এরকম হয়, এখানে ধরো -Q, এখানে +4Q হয়, ইন্টেন্সিটির ভিডিওটা যারা দেখেছো বা ইন্টেন্সিটি সম্বন্ধে যাদের কনসেপ্ট রেডি আছে তারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবে। এক্ষেত্রেও কোনো একটা পয়েন্ট এরকম পাওয়া যাবে যে পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হবে। অর্থাৎ এই পয়েন্টে যদি ইন্টেন্সিটি জিরো হয়, এই পয়েন্টে কোনো চার্জ রাখা হলে সেই চার্জটা কোনো রকম ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। বুঝতে পেরেছো? তো এটা তো একদম সিম্পল ইন্টেন্সিটির বিষয়টাতে। কিন্তু যদি কোনো কারণে একটা চার্জ কিউ আরেকটা চার্জ কিউ বাট ডিসিমিলার, অর্থাৎ অপোজিট চার্জ হয়, একটা +Q একটা -Q চার্জ যদি হয় তাহলে একটা গন্ডগোলের সিস্টেম তৈরি হবে। বুঝতে পেরেছো তো? কেন গন্ডগোলের সিস্টেম আমি বলছি বোঝো। এখানে এই সিস্টেমটাতে টোটাল চার্জ কত, নেট চার্জ কত? নেট চার্জ 0, তাই তো? তাহলে নেট চার্জ 0 হলে আমাদের যা ধারণা, সাধারণ ধারণা যেটা, সেটা হলো নেট চার্জ 0 হলে সে অন্য কোনো চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারে না, তাই তো? এখানে নেট চার্জ 0, তাহলে এ অন্য কোনো চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই করার এর কোনো অধিকার নেই, তাই না? কিন্তু এই চার্জটা তো ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। চার্জ যখনই ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তখনই সিস্টেমের একটা স্পেশাল ক্ষমতা তৈরি হয়। সেই স্পেশাল ক্ষমতাটা কি সেটা একটু বোঝা। ধরো আমি যদি এখন কোনো একটা পয়েন্টে, ধরো ইন বিটুইন দিস টু, এই দুটোর মধ্যখানের কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে চাই বা কোনো চার্জ রেখে তার উপরে ফোর্স বের করতে চাই, তাহলে পরিষ্কার বুঝতে পারছো ইন্টেন্সিটি বের করার ক্ষেত্রে তো এখানে ইউনিট পজিটিভ চার্জ দিতে হবে। তাহলে তখন এই +Q এই +Q কে রিপেল করবে এবং -Q এই +Q কে অ্যাট্রাক্ট করবে। তার মানে কি, ইন বিটুইন দিস টু এখানে কোনো পয়েন্ট এরকম পাওয়া সম্ভব নয় যে পয়েন্টে ইন্টেন্সিটি 0 হবে। অর্থাৎ এখানে কোনো জায়গাতে ইন্টেন্সিটি 0 হতে পারে না। বেশ ভালো, অন্য কোনো পয়েন্ট দেখা যাক। ধরো এখানে কোনো একটা পয়েন্ট নিয়েছো, এই পয়েন্টেও
প্লাস কিউ চার্জের জন্য এই ইউনিট পজিটিভ চার্জ একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে প্লাস কিউ চার্জের জন্য, আর মাইনাস কিউ চার্জের জন্য অপোজিট ডিরেকশনে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, তাই তো? এটা প্লাস কিউ এর জন্য সেজন্য প্লাস লিখলাম, এটা মাইনাস লিখলাম। এবারে দেখো চার্জের কোয়ান্টিটিটা তো সেম আছে, দুটো কেসেই কিউ পরিমাণ চার্জ আছে, কিন্তু ডিস্টেন্স দুটো তো আলাদা, তাই তো? জেনারেল ইকুয়েশন কি? ফোর্স ইকুয়ালস টু কে কিউ কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার। তাহলে চার্জের কোয়ান্টিটি যদি সেম থাকে বাট ডিস্টেন্স আলাদা থাকে, তাহলে কি ফোর্স কখনো সেম হতে পারে? হওয়ার কোনো চান্স নেই। তাহলে এই পয়েন্টে এফ মাইনাস নট ইকুয়ালস টু এফ প্লাস, কখনো এফ মাইনাস আর এফ প্লাস সেম হতে পারে না, বুঝতে পেরেছো তো? যদি এফ মাইনাস আর এফ প্লাস সেম না হয়, তাহলে এই পয়েন্টেও ইন্টেন্সিটি কখনো জিরো হতে পারে না। ক্লিয়ার? যদি এখানের কোনো একটা পয়েন্ট ধরো, তাহলেও সেই একই ঘটনা। এক্ষেত্রে মাইনাস কিউ এর জন্য ফোর্স এদিকে হবে, এটা এফ মাইনাস, আর প্লাস কিউ এর জন্য ফোর্স এদিকে হবে, এটা হলো এফ প্লাস। এখানেও দেখো মাইনাস কিউ চার্জটা এর কাছাকাছি আছে, ডিস্টেন্সটা কখনো কি সেম হতে পারে? অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট যদি নাও, এই পয়েন্টে দুটো চার্জের ডিস্টেন্স তো সেম হতে পারে না, কারণ চার্জ দুটো সেপারেটেড আছে, কিছুটা ডিস্টেন্সে আছে। তাহলে এক্ষেত্রে এফ প্লাস কে বড় হবে সেটাই আলোচনা যাচ্ছি না আমি, এটা কখনো এফ মাইনাসের সঙ্গে ইকুয়াল হতে পারে। যদি ইকুয়াল না হতে পারে, তাহলে এই পয়েন্টেও ইন্টেন্সিটি জিরো হতে পারে না, তাই তো? হ্যাঁ, তাহলে অ্যাক্সিসের উপরে এরকম কোনো পয়েন্ট পাওয়া সম্ভব নয় যে পয়েন্টে ইন্টেন্সিটি জিরো হবে। বেঁচে রইল অন্য কোনো পয়েন্ট, অন্য যে কোনো পয়েন্ট যদি নাও, যে কোনো পয়েন্ট, এখানে মাইনাসের জন্য ফোর্স এদিকে কাজ করবে টুয়ার্ডস দিস, আর প্লাসের জন্য ফোর্স এদিকে কাজ করবে। এটা যদি আমি এফ প্লাস লিখি, এটা যদি এফ মাইনাস লিখি, তাহলে এই দুটো ফোর্স কখনো জিরো রেজাল্টেন্ট দিতে পারে না। তার কারণ হলো ফোর্স দুটোর মধ্যে অ্যাঙ্গেলই তো 180 ডিগ্রি নয়। দুটো ফোর্সের জন্য যদি রেজাল্টেন্ট ফোর্স জিরো হতে হয়, তাহলে লিস্ট যে কন্ডিশনটা থাকতেই হবে সেটা হলো ফোর্সগুলো অপোজিট হতে হবে, তাই তো? তাহলে ভেক্টরিক্যালি এই ফোর্সগুলো অপোজিট হওয়ার কোনো চান্স নেই। এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা কখনো 180 ডিগ্রি হতে পারে না। যদি 180 ডিগ্রি না হতে পারে, তাহলে এই দুটো ফোর্সের যা রেজাল্টেন্ট হবে, দ্যাট মিনস ইন্টেন্সিটি, এটা কখনো জিরো হতে পারে না। যে কোনো পয়েন্টে তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোনো পয়েন্ট নিতে পারো, সিমেট্রিক্যাল কোনো পয়েন্ট, যে কোনো জায়গাতে সিমেট্রিক্যাল কোনো পয়েন্ট নিয়ে যদি দেখো, প্লাসের জন্য এদিকে ফোর্স হবে, মাইনাসের জন্য এদিকে ফোর্স হবে, এর মধ্যের অ্যাঙ্গেলটাই তো জিরো নয়, বুঝতে পেরেছ? তাহলে রেজাল্টেন্ট কখনো জিরো হতে পারে না। তার মানে হলো এই চার্জ দুটো সেপারেট হয়ে যাওয়ার জন্য যে সিস্টেমটা তৈরি করেছে, এই সিস্টেমটা সব সময় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি করবে, সব সময় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি করবে। অর্থাৎ এখানে নেট চার্জ জিরো, বাট এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট, এটা কখনো জিরো নয়। বেশ একটা মজার সিস্টেম তৈরি হলো, তাই না? মজার সিস্টেম তৈরি হলো, নেট চার্জ জিরো অথচ ফোর্স জিরো নয়, চার্জের জন্য ফোর্স তৈরি হয়। একটু গুলিয়ে গেল না বিষয়টা? বুঝতে পেরেছো তো? এই চার্জটা শুধুমাত্র সেপারেট হয়ে যাওয়ার জন্য একটা স্পেশাল কোয়ান্টিটি তৈরি হয়, বুঝতে পেরেছো তো? বা একটা স্পেশাল সিস্টেম তৈরি হয়। আজকে আমরা এই সিস্টেমটা নিয়ে আলোচনা করব। এই সিস্টেমটার নাম হলো ডাইপোল। তো সিস্টেমটার নাম হলো ডাইপোল। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, চরম ইন্টারেস্টিং। অনেকদিন পরে তার সঙ্গে দেখা হলো, বুঝতে পেরেছো তো? অনেকদিন পরে তার সঙ্গে দেখা হলো, তুমি হাত গুটিয়েছিলে, উল্টো দিকের লোকটা বুঝতে পারছিল না যে তুমি কি বলতে চাইছো। শাহরুখ খানের মতন হাতটা যদি মেলে দাঁড়াও, সে ছুটে আসবে।
বোঝা গেছে কি বললাম? যতক্ষণ পর্যন্ত তুমি নডিং না করছো, আই মিন তাকে ইন্টেন্সিটি তৈরি করে দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত তো সে ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারবে না। বোঝা গেছে? ফোর্স এক্সপিরিয়েন্স করার জন্য খুব সহজভাবে তোমার চার্জ লস বা গেইন করার কোনো দরকার নেই, চার্জটাকে সেপারেট করে দিলেই হলো। ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা স্পেশাল সিস্টেম তৈরি হয় বা একটা স্পেশাল কোয়ান্টিটি তৈরি হয়, এই কোয়ান্টিটিটার নাম হলো ডাইপোল। একটা স্পেশাল কোয়ান্টিটি যার নেট চার্জ কখনোই থাকবে না, নেট চার্জের পরিমাণ সবসময় জিরো হবে। চার্জের সেপারেশনের জন্য কি হবে, এমন কোনো পয়েন্ট পাবে না যে পয়েন্টে ফোর্স জিরো। বোঝা গেছে? চলো এটা নিয়ে আজকের গল্প। তাহলে একটা সিস্টেমটা সম্বন্ধে জানতে হবে। আমরা সিস্টেমটা সম্বন্ধে জানবো দুটো স্টেপে। প্রথমে আমরা জানবো যে সিস্টেমটার জন্য কি কি হয়, বুঝতে পেরেছো? মানে এই সিস্টেমটার জন্য যে কোয়ালিটিগুলো পেতে পারে, ইন্টেন্সিটি বলো কি পোটেনশিয়াল, এই বিষয়গুলো কি কি হয়, সেই ইন্টেন্সিটি আর পোটেনশিয়ালের রাশিমালাগুলো তৈরি করে নেব। তারপরের স্টেজে জানবো আমরা বাইরের কোনো ফিল্ডের মধ্যে এরকম একটা সিস্টেম রেখে দিলে তার কি কি হয়। অর্থাৎ প্রথমে আমরা জানবো যে সিস্টেমটা কিভাবে ফোর্স জেনারেট করেছে বা কি কি জেনারেট করে। পরের পার্টে আমরা জানবো এই সিস্টেমটা কি এক্সপিরিয়েন্স করে, অন্য কোনো সিস্টেমের মধ্যে এই সিস্টেমটাকে ফেলে দিলে সে কি এক্সপিরিয়েন্স করবে, এই বিষয়টা আমাকে প্রথমে জেনে নিতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক। প্রথমে কতগুলো ছোটখাটো জিনিস এখানে জেনে রাখতে হবে। সেটা হলো এই যে সিস্টেমটা তৈরি হয়েছে, এই সিস্টেমে দুটো চার্জ আছে। এই দুটো চার্জ ধরো প্লাস কিউ আর মাইনাস কিউ। তাহলে এই সিস্টেমটা স্ট্রেংথ অবশ্যই অ্যামাউন্ট অফ চার্জের উপর ডিপেন্ড করবে, যে চার্জটা সেপারেটেড হয়েছে অ্যামাউন্ট অফ চার্জের উপর ডিপেন্ড করবে। এবং আরো একটা জিনিস এখানে মাথায় রাখা, সেটা হলো চার্জগুলো যখন একসঙ্গে ছিল তখন তো কোনো এই ধরনের গন্ডগোল তৈরি হচ্ছিল না। তাহলে সেপারেশন যেটা আছে, এই দুটোর মধ্যে যে সেপারেশনটা আছে, এটা যদি 2L ধরে নেওয়া হয়, সাধারণত এটাকে 2Lই ধরা হয়, তাহলে এই সেপারেশনের উপরেও ডিপেন্ড করবে। বুঝতে পেরেছ? তাহলে এই ডাইপোল পি, এটা চার্জের উপরেও ডিপেন্ড করবে এবং ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করবে। আমরা সরাসরি এই ডাইপোল এই কোয়ান্টিটিটাকে এইভাবে লিখবো, কিউ মাল্টিপ্লাইড বাই 2L ইকুয়ালস টু 2QL। কিউটা কি না, চার্জ যেটা সেপারেট করা হয়েছে, যে অ্যামাউন্টের চার্জ সেপারেট করা হয়েছে, সেই চার্জের কোয়ান্টিটিটা। বুঝতে পেরেছো? প্লাস কিউ মাইনাস কিউ, তুমি এখানে মাইনাস কিউ কেন নিলাম না এটা নয়, ব্যাপারটা হলো কতটা চার্জ আমি সেপারেট করেছি। বুঝতে পেরেছো? তো এখানে যদি 2SU চার্জ হয়, এখানে যদি মাইনাস 2SU চার্জ হয়, আমরা শুধু কোয়ান্টিটিটা নেবো 2SU। ঠিক আছে? আর 2L হলো ডিস্টেন্স অফ সেপারেশন। ঠিক আছে? এই পি এর ম্যাগনিটিউড হবে এটা, ম্যাগনিটিউড মানে পি, এটা একটা স্পেশাল কোয়ান্টিটি এবং এই কোয়ান্টিটিটা ভেক্টর। বুঝতে পেরেছো? তাহলে তার একটা ডিরেকশনও থাকবে। অর্থাৎ পি যে ভেক্টরটা নেব, এই পি ভেক্টরটা এটা 2QL ইন্টু এন ক্যাপ, একটা কোনো ডিরেকশন দিতে হবে। বুঝতে পেরেছো? এটা এন ক্যাপ না দিয়ে তুমি পি ক্যাপও দিতে পারো। ঠিক আছে? পি ক্যাপের ডিরেকশনটা কোন দিকে থাকবে এটা খুব ভালো করে মনে রাখা। সেটা হলো পি ক্যাপের ডিরেকশন সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে থাকবে। পি ক্যাপ বা পি ভেক্টর যাই বলো না কেন, পি ভেক্টর এর ডিরেকশন সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে থাকবে। ঠিক আছে? তাহলে এটা কি একটা ভেক্টর, যে ভেক্টরটার ম্যাগনিটিউড হলো 2QL এবং ডিরেকশনাল ভেক্টর যেটা আছে পি ক্যাপ, এর ডিরেকশন হবে সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে এই ডাইপোলের জন্য কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে,
আমরা কতগুলো স্পেশাল কেস দেখে নেব, একটা দুটো স্পেশাল কেসের বিষয়টা একটু দেখে নিই। ধরো অ্যাক্সিসের উপরে যদি কোনো পয়েন্ট নেওয়া হয়, সেটাকে অ্যাক্সিয়াল পজিশন বলা হয়। অ্যাক্সিয়াল পজিশনে ইন্টেন্সিটি কত হবে? অ্যাক্সিয়াল পজিশন, অ্যাক্সিয়াল পজিশন মানে অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট যদি নেওয়া হয়। দুটো পজিশন, স্পেশাল পজিশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা হলো অ্যাক্সিয়াল পজিশন আর একটা হলো বর্ডন পজিশন। বর্ডন পজিশন অ্যাকচুয়ালি, বর্ডন পজিশন এই টার্মটা ম্যাগনেটিজমের কেসে প্রচন্ড ইউজ করা হয়, ইলেকট্রোস্ট্যাটিক্সের কেসে কম্পারেটিভলি কম ইউজ করা হয়। বাট এনিওয়ে, বর্ডন পজিশন এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের কেসেও অ্যাপ্লিকেবল হয়। ধরো এর যে অরিজিন আছে বা মিড পয়েন্ট আছে, এই মিড পয়েন্ট থেকে সে ডি ডিস্টেন্সে একটা কোনো পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা ধরো পি, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, অরিজিন ও, ও থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা ধরো ডি। তাহলে এই পয়েন্টে যদি আমাকে ইন্টেন্সিটি বের করতে হয়, তাহলে খুব সহজভাবে এখানে ইউনিট পজিটিভ চার্জ রাখবো এবং এর উপরে ফোর্স বের করব। ইউনিট পজিটিভ চার্জ যদি রাখা হয়, তাহলে এই প্লাস কিউ চার্জ একে রিপেল করবে, এই ইউনিট পজিটিভ চার্জকে রিপেল করবে টুয়ার্ডস দিস, তাই না? এটা হয়ে যাবে এফ পজিটিভ। ভালো করে বিষয়টা বোঝো, তাই তো? আর এই মাইনাস চার্জ এই ইউনিট পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে টুয়ার্ডস দিস, ইট উইল বি এফ নেগেটিভ। এবং এই দুটো অপোজিট ডিরেকশনে আছে। তাহলে আমরা যদি এই দুটো রেজাল্টেন্ট বের করে নিই, তাহলে এই পয়েন্টে ইন্টেন্সিটি পেয়ে যাবো সিম্পলি। দেখো এখানে এফ পজিটিভ কত হবে? ইকুয়ালস টু, আমরা সিম্পলি কে দিয়েই লিখি, কে এর বদলে তোমরা 1/4 এপসাইলন ইউজ করতে পারো, বা 1/4 এপসাইলন নট ইন্টু এপসাইলন আর ইউজ করাই যেতে পারে। আমরা কে দিয়ে লিখছি কে ইন্টু কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই এই চার্জ থেকে ডিস্টেন্স কত হবে? এই ডিস্টেন্সটা টোটালটা ডি, তার মধ্যে এইটুকু এল, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? ডি মাইনাস এল হোল স্কয়ার, সিম্পল ফোর্সের ফর্মুলা। এবং এফ নেগেটিভ যেটা আছে এটা কত হবে? ইট ইজ ইকুয়ালস টু কে ইন্টু কিউ ইন্টু 1। আমরা শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, কারণ ডিরেকশন তো অলরেডি দেওয়া হয়ে গেছে। আমরা যদি ম্যাগনিটিউড নিই তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই ডিস্টেন্সটা আছে ডি, এইটুকুনি এল, তাহলে টোটাল ডিস্টেন্স হবে কত? ডি প্লাস এল হোল স্কয়ার। বোঝা গেছে? তাহলে দুটো ফোর্স পেয়ে গেছি, দুটো ফোর্সকে এবার কম্পেয়ার করে নেওয়া যেতে পারে খুব সহজে। খুব সহজেই বোঝা যাচ্ছে। দেখো এখানে এফ প্লাস, নিচে ডি মাইনাস এল হোল স্কয়ার আছে, এফ মাইনাসে ডি প্লাস এল হোল স্কয়ার নিচে আছে। ডি মাইনাস এল তো ডি প্লাস এল এর থেকে কম, তাই তো? তাহলে এই ফোর্সটা অবশ্যই বেশি হবে, ঠিক আছে? ডিনোমিনেটর আছে, নিচে আছে, তাই তো? তাহলে এখানে আমি নেট ফোর্স যদি দেখতে চাই, তাহলে নেট ফোর্সের ডিরেকশন অবশ্যই এদিকে হবে, এবং এই নেট ফোর্সটাই হলো ইন্টেন্সিটি এট দিস পয়েন্ট, তাই না? চলো ইন্টেন্সিটি তাহলে বের করে নেওয়া যাক। ইন্টেন্সিটি ইকুয়ালস টু কত? ইট ইজ ইকুয়ালস টু এফ প্লাস মাইনাস অফ এফ মাইনাস, ইট ইজ ইকুয়ালস টু কে কিউ বাই ডি মাইনাস এল হোল স্কয়ার মাইনাস কে কিউ ইন্টু ডি প্লাস এল হোল স্কয়ার, ইট ইজ ইকুয়ালস টু কে কিউ। এটাকে এলসিএম করে নাও, ডি প্লাস এল হোল স্কয়ার ইন্টু ডি মাইনাস এল হোল স্কয়ার। এখানে কত পড়ে থাকবে? ডি প্লাস এল হোল স্কয়ার মাইনাস অফ ডি মাইনাস এল হোল স্কয়ার, ইট ইজ ইকুয়ালস টু কে কিউ ইন্টু
a plus b whole square minus of a minus b whole square, it will be 4dl by d square minus l square whole square। ঠিক আছে, এটা ইকুয়ালস টু এরকম লেখা যেতে পারে k multiplied by 2ql multiplied by say d only, একটা 2 আগে নিয়ে চলে এলাম, টোটাল 4dl ছিল, 4dl দেখো 4dl ই আছে, আমি ডিস্ট্রিবিউটেড করে নিলাম ডিভাইডেড বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। টার্মটা ভালো করে দাও, ঠিক আছে, এটাকে আমি এখানে লিখছি ইন্টেন্সিটি ইকুয়ালস টু 2k ইনটু 2ql, এটা তো অ্যাকচুয়ালি কি ডাইপোল ভেক্টর যেটা আছে, ইনটু p ইনটু d, তাই তো, ডিভাইডেড বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এটা যেটা পেয়েছি সেটা হলো ম্যাগনিটিউড, কেবলমাত্র এটা যেটা পেয়েছি সেটা হলো ম্যাগনিটিউড 2kTd বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এবারে যদি ডিরেকশন দেখো তাহলে এখানে ডিরেকশন কোন দিকে হয়েছে, টুয়ার্ডস দিস, আর ডাইপোলের ডিরেকশনও ছিল এদিকে, অর্থাৎ পি ভেক্টরের ডিরেকশন যেদিকে ছিল বা পি ক্যাপের ডিরেকশন যেদিকে ছিল, ইন্টেন্সিটির ডিরেকশনও সেই দিকেই হয়েছে। অর্থাৎ ভেক্টরিক্যালি আমরা খুব সহজে লিখতে পারি পি ভেক্টর ইকুয়ালস টু 2kd ইনটু পি ভেক্টর ডিভাইডেড বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার। জেনারেলাইজড ফর্মুলা হলো এটা, বা তুমি পি ভেক্টরটাকে এখানে আলাদা করেও লিখে নিতে পারো ইনটু পি ভেক্টর। ঠিক আছে, এবারে একটা ইনফরমেশন মাথায় রাখা, সেটা হলো যে এই যে ডাইপোলটা নিয়েছে, এই ডাইপোলের স্ট্রেংথ তোমার দেখে মনে হচ্ছে 2ql 2l, মানে লেন্থ যত বড় হবে তত এটা স্ট্রেংথ বেশি হবে, বিষয়টা তা নয়। বিষয়টা হলো এই ডাইপোল যেগুলো তৈরি হয়, এই ডাইপোলগুলো প্রত্যেকটাই খুব ছোট, বুঝতে পারছো তো, ন্যানোমিটার ম্যাক্সিমাম মাইক্রোমিটার রেঞ্জে আছে, সেন্টিমিটার রেঞ্জেও আসে না। ইউজুয়ালি ডাইপোল তৈরি করা মানে খুব একটা সহজ বিষয় নয়, খুব সহজ বিষয় নয়। একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, এই দুটোকে সেপারেট করে রেখে দেবে, তাদের মধ্যে একটা হিউজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। সিস্টেমের সেই ক্ষমতাটা থাকতে হবে যাতে এই চার্জ দুটোকে দূরে সরিয়ে রাখা যায়, বুঝতে পেরেছো তো। এই যে প্লাস কিউ আর মাইনাস কিউ, এ যদি চান্স পায় তাহলে তো দুজন কোলাপস করে যাবে, তাই না। এই দুজনের মধ্যে একটা হিউজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে তো, তাই না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি হবে এখানে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, ধরো কে মাল্টিপ্লাইড বাই কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4l স্কোয়ার। এখানে এটার মধ্যে ফোর্স যত 12 বা ডিস্টেন্সটা যত কম হবে তত ফোর্সটা তো হিউজ হবে, বুঝতে পেরেছো। তাহলে একটা ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল তৈরি করা এটা চারটিখানি ব্যাপার নয়, খুব সহজ নয় ইলেকট্রোস্ট্যাটিক ডাইপোল তৈরি করা। সিস্টেমের ক্ষমতা থাকতে হবে যাতে ওই কিউ চার্জ যেটা আছে প্লাস আর মাইনাস এই দুটোকে ঠেলে সরিয়ে রাখতে পারে, সেপারেট করে রেখে দিতে পারে। ইনস্ট্যান্টিনিয়াস সেপারেট করলাম বাইরের কোনো ইনফ্লুয়েন্স দিয়ে, আবার তো তারা কোলাপস করে যাবে। ডাইপোলটা যদি স্ট্যান্ডার্ড তৈরি করতে হয় তাহলে সিস্টেমটা যে ডাইপোলটা তৈরি করেছে, দুটো অ্যাটম হোক বা দুটো অ্যাটমের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন হোক, যে ডাইপোলটা তৈরি করেছে সেই ডাইপোল তৈরিকারী সংস্থা যে আছে, যে সিস্টেমটা ডাইপোল তৈরি করেছে, ওই সিস্টেমটার বিশাল ক্ষমতা হতে হবে, বিশাল স্ট্রেংথ হতে হবে, তাই না। এবং তার স্ট্রেংথ তত বেশি হবে যতই ডিস্টেন্সটা কম হবে, বুঝতে পেরেছো তো। যত ডিস্টেন্স কম হবে তত ফোর্সটা তো বাড়তে হবে, মানে তত তার শক্তি বেশি দিতে হবে যাতে চার্জগুলো না চলে আসে।
তাহলে ডাইপোল, একটা আইডিয়াল ডাইপোল তৈরি করতে গেলে এই ডিস্টেন্সটা খুব ছোট হয়, খুব সামান্য, অ্যাজ কম্পেয়ার্ড উইথ আদার ডিস্টেন্সেস। অন্য কোনো ডিস্টেন্সের রেসপেক্টে এই ডিস্টেন্সটা খুব ছোট। বুঝতে পেরেছো তো আইডিয়াল ডাইপোলের কেসে। তাহলে এখানে এই যে ডি আর এল আছে, এই ডি আর এল এর মধ্যে একটা রিলেশন হলো এটা ডি, এটা ভেরি ভেরি গ্রেটার দেন, অনেক বড় আইডিয়াল ডাইপোলের কেস। তখন এখানে ই এটা কত লেখা যেতে পারে, 2kd বাই ই ভেক্টর থাকলো ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এই টার্মটা তখন হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4। এটা ইকুয়ালস টু কত লেখা যাবে, 2k বাই ডি। বুঝতে পেরেছো তো? তাহলে অ্যাক্সিয়াল পজিশনের কেসে ইন্টেন্সিটি, ডাইপোল যে ইন্টেন্সিটি তৈরি করবে সেটা ইকুয়ালস টু 2k বাই ডি কিউব ইন্টু পি ভেক্টর। বুঝতে পেরেছো? অ্যাক্সিয়াল পজিশন ক্লিয়ার? অ্যাক্সিয়াল পজিশনে এখানে কোনো একটা পয়েন্টে যদি ইন্টেন্সিটি বের করে নিতে পারো, তাহলে কোনো চার্জ যদি রাখা হয় সেই চার্জ কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে বেরিয়ে যাবে। বা এই ডাইপোলি যদি কোনো এজেন্ট হয়, সে যদি ইন্টেন্সিটি তৈরি করে, তাহলে ইন্টেন্সিটির পরিমাণ কত হবে সেটাও বের করা যাবে ইজিলি। তাহলে এবার ব্রড অন পজিশন। ব্রড অন পজিশন মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোনো একটা পয়েন্ট। তাহলে ব্রড অন পজিশনে আমি যদি বের করতে চাই, কি করব, যে একই রকম ভাবে এখানে প্লাস কিউ চার্জ নিয়েছি, এখানে ধরো মাইনাস কিউ চার্জ নিয়েছি, আর এই দুজনের মধ্যে সেপারেশন আছে 12 চার্জের কানেক্টিং লাইনটা এখানে, এই পয়েন্টটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোনো একটা পয়েন্টে আমাকে ইন্টেন্সিটি বের করতে হবে। ধরো এই পয়েন্টে আমাকে ইন্টেন্সিটি বের করতে হবে, এবং এই পয়েন্টটা এখান থেকে ধরো ডি ডিস্টেন্সে আছে, দিস ডিস্টেন্স ইজ ডি। ঠিক আছে, কি করব, একদম বেসিক যেটা, সেটা হলো এখানে ইউনিট পজিটিভ চার্জ বসাবো এবং এই পজিটিভ চার্জের উপরে ফোর্স বের করবো, তাই তো? তাহলে বের করা যাক। ধরো এখানে প্লাস কিউ চার্জ যেটা আছে, সে তো এই পজিটিভ চার্জকে রিপেল করবে টুয়ার্ডস দিস, তাই না? মাইনাস কিউ চার্জ যে আছে, সে তার দিকে অ্যাট্রাক্ট করবে টুয়ার্ডস দিস। এটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। যদি এটাকে জয়েন করেই দিই, অসুবিধা কি আছে? ঠিক আছে, একটা ডটেড লাইন দিয়ে রাখলাম, টুয়ার্ডস দিস ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। সরি, এটা বি পয়েন্ট ছিল, ঠিক আছে, মুছে গেছে কোনো কারণ। ধরো এখানে এটা হয়ে গেল ফোর্স নেগেটিভের জন্য, এটা হয়ে গেল ফোর্স পজিটিভের জন্য, ঠিক আছে। এবারে দুটো ফোর্স, তাদের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে। আমরা যারা ভেক্টরটা একটু ভালো করে পড়েছি, তারা এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ডিজি বের করে ফেলতে পারবে। চলো দেখা যাক, এখানে এ প্লাস এটা কত ইকুয়ালস টু, এই ডিস্টেন্সটা তো এল, এই ডিস্টেন্সটা ডি, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সো ইট উইল বি কে মাল্টিপ্লাইড বাই কিউ ইন্টু 1, আর লিখলাম না, ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। root over d square plus l square whole square, it will be root over d square plus l square। আর f মাইনাস এই ফোর্সটা কত হবে, it will be k into q into 1 by এই ডিসটেন্সটাও তো সেম, it is d square plus l square। দুটো ফোর্সই সেম ফোর্স আছে,
সেম কোয়ান্টিটির ফোর্স আছে, ডিরেকশন গুলো আলাদা, তাহলে তার রেজাল্টেন্ট বের করার ডিরেক্ট আমরা বের করে নিতে পারি, ডিরেক্টও বের করা যেতে পারে, আবার রেজলিউশন অফ ভেক্টর এটার সাহায্যও করতে পারি। এনিওয়ে আমরা দুটোই দেখছি। ধরো এই অ্যাঙ্গেলটা যদি থিটা, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই দুটো প্যারালাল লাইন, দিস লাইন এন্ড দিস লাইন আর প্যারালাল, এটা যদি ইন্টারসেক্টর হিসেবে ধরি তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাই না? এই অ্যাঙ্গেলটা থিটা, এটাও থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা, প্যারালাল লাইন, এটা ইন্টারসেক্ট করেছে, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হয়ে গেল 2 থিটা, তাই না? এখানে f প্লাস এবং f মাইনাস এর মধ্যের অ্যাঙ্গেলটা হলো 2 থিটা, তাহলে রেজাল্টেন্ট যেটা হবে ইন্টেন্সিটি, ইট ইজ ইকুয়ালস টু নাথিং বাট রেজাল্টেন্ট, ইট ইজ ইকুয়ালস টু এই দুটো ফোর্স সেম অ্যামাউন্টের, মানে কে কিউ বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস কে কিউ বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, সরি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 2 থিটা, তাই না? অ্যাট অ্যান অ্যাঙ্গেল 2 থিটা, এই দুটো রেজাল্টেন্ট আমাকে বের করতে হবে, তাই না? এবারে ধরো এই ফোর্স গুলো প্রত্যেকটার ভ্যালু এফ যদি ধরেন, মানে এই দুটোই, এই অ্যামাউন্টটাকেই যদি আমি এফ ধরেন, এই অ্যামাউন্টটাকেই আমি যদি এফ ধরেন, তাহলে রেজাল্টেন্ট কত হবে? রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos 2 থিটা, তাই না? ইট ইজ ইকুয়ালস টু 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার, 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos 2 থিটা রুট ওভার ইকুয়ালস টু রুট ওভার, এখান থেকে 2f স্কোয়ার যদি কমন নাও 1 প্লাস cos 2 থিটা পড়ে থাকবে, it is equals to root over 2f square 1 plus cos 2 theta মানে 2 cos square theta, মানে 2 cos square 2 theta by 2, তাই তো? it is equals to 2f into cos theta, ঠিক আছে? একটা হলো এই অ্যামাউন্ট। সো ইন্টেন্সিটি কত দাঁড়ালো দেখো, it is equals to 2 into kq by d square plus l square cos theta। দেখো ভালো করে বুঝে নাও বিষয়টা, ক্লিয়ার? তাহলে এবারে আমি cos থিটার ভ্যালুটা বসিয়ে দেব, ইট ইজ ইকুয়ালস টু কত হবে? 2kq cos theta divided by d square plus l square cos theta, it is equals to L by hypotenuse, L by root over d square plus L square। দেখো আবার 2ql চলে এসেছে, so it is equals to k into 2ql by d square plus L square to the power 3/2। এটা তো ডাইপোল, তাই না? বাট রাদার ডাইপোল মোমেন্ট, ইট ইজ ইকুয়ালস টু kp বাই d স্কয়ার প্লাস l স্কয়ার টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? তাহলে E কত বেরোলো? E at bird on position, it is equals to কত হলো? k by d square plus l square to the power 3/2 into p। আমি এবারে ভেক্টর নিয়ে আসবো, দেখো ভালো করে এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে আছে? এদিকে, রেজাল্টেন্ট ভেক্টরের, তাই না? ডাইপোল ভেক্টরের ডিরেকশন আছে এদিকে, অন্য কালার ইউজ করলে ভালো হয়। ডাইপোল ভেক্টরের ডিরেকশন আছে টুয়ার্ডস দিস, এটা পি ভেক্টরের ডিরেকশন, আর ইন্টেন্সিটির ডিরেকশন আছে এদিকে।
তাই তো? তাহলে এটাকে যদি আমি ভেক্টরিক্যালি লিখতে চাই, এখানে নেগেটিভ সাইন আসবে। বুঝতে পেরেছো তো? আবার যদি আগের কনসেপ্টটা ইউজ করি, অর্থাৎ লেন্থ অফ দ্য ডাইপোল এটা যদি খুব ছোট হয়, তাহলে সেক্ষেত্রে ইবি ইকুয়ালস টু মাইনাস কে ডিভাইডেড এই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাকে প্রায় ডি স্কোয়ার লেখা যেতে পারে। তাহলে ডি স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইট উইল বি ডি কিউ ইন্টু পি ভেক্টর। এই যে ইকুয়েশনটা পেলে, এটা হলো ইন্টেন্সিটি অ্যাট কোন পয়েন্টে? পারপেন্ডিকুলার বাইসেক্টর অর ব্রডন পজিশন। এবারে তুমি এটাকে এইভাবে না করে তুমি ইউজুয়ালি ভেক্টর রেজলিউশন দিয়েও করতে পারো। দেখো এই প্লাসকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাঙি, অন্য কালার ইউজ করা যাক, ধরো এখানে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাঙি, এটা হয়ে যাবে এফ প্লাস কস থিটা, আর এটা হবে এফ প্লাস সাইন থিটা, তাই না? একই রকম ভাবে এফ মাইনাস কে যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, এটা হবে এফ মাইনাস কস থিটা, আর এটা হয়ে যাবে এফ মাইনাস সাইন থিটা। ভালো করে দেখো, এফ প্লাস সাইন থিটা আর এফ মাইনাস সাইন থিটা এই দুটো অপোজিট আছে, তাই না? এই দুটোর ম্যাগনিটিউড তো সেম। বুঝতে পেরেছো তো? ম্যাগনিটিউড সেম, অপোজিট ডিরেকশনে আছে। সাইন থিটা সাইন থিটা, সাইন থিটার ভ্যালুও তো সেমই হবে। তাহলে এই দুটো পরস্পরকে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দিলে রেজাল্টেন্ট কত করে থাকবে? এফ প্লাস কস থিটা প্লাস এফ মাইনাস কস থিটা। এফ প্লাস আর এফ মাইনাস দুজনের ভ্যালু যদি আমরা এফ ধরে নিই, তাহলে এটা কত হয়ে যাবে? 2f cos থিটা রেজাল্টেন্টের ভ্যালু, অর্থাৎ একদম সরাসরি এই জায়গায় এসে পৌঁছে দেবে। 2f cos থিটা রেজলিউশন করে করো বা ডিরেক্ট রেজাল্টেন্ট বের করো, অ্যান্সার উইল বি সেম। ঠিক আছে? তাহলে দেখো অ্যাক্সিয়াল পজিশনে আমি এখানে কোথাও এটা লিখে নিই। অ্যাক্সিয়াল পজিশনে ই অ্যাক্সিয়াল পজিশন এটা ইকুয়ালস টু কে ইন্টু 2p ভেক্টর বাই ডি কিউ হবে। আর ব্রডন পজিশনে মাইনাস কে ইন্টু পি ভেক্টর বাই ডি কিউ। বুঝতে পেরেছো তো? একটা অ্যাক্সিয়াল পজিশনে 2 আছে, ব্রডন পজিশনের থেকে অ্যাক্সিয়াল পজিশনে ডাবল হয়। ঠিক আছে? এবং ডিরেকশনটাও উল্টে যায়। এটা শুধু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার একটা জেনারেল এক্সপ্রেশন তৈরি করে নেওয়া ভালো। জেনারেল এক্সপ্রেশন তৈরি করে নিয়ে আমরা পোলার কোঅর্ডিনেট ইউজ করে, এটা কার্তেজিয়ান কোঅর্ডিনেট থাকলেও অসুবিধা হবে না। কার্তেজিয়ান টু পোলার এই ট্রান্সফরমেশনটা তোমরা জানো। এখানে আমরা কি করব, যে ধরো এখানে একটা ডাইপোল আছে, আমি এবার ডাইপোলটাকে আর প্লাস কিউ মাইনাস কিউ এইভাবে দেখাচ্ছি না, একদম সরাসরি ডাইপোলটা এইভাবেই দেখাচ্ছি। হ্যাঁ, ধরো এখানে একটা ডাইপোল রাখা আছে, দিস ওয়ান, এটা পি ডাইপোল, মানে এদিকে মাইনাস কিউ চার্জ আছে, এদিকে প্লাস কিউ চার্জ আছে, তাই তো? ডাইপোলের ডিরেকশন কোন দিকে হয়? মাইনাস থেকে প্লাসের দিকে। এবং এর মিড পয়েন্ট থেকে একটা কোনো পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টের পজিশনটা আর থিটা দিয়ে এক্সপ্রেস করা, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হলো আর থিটা। মানে বিষয়টা কিছুই নয়, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এর যেটা পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টরটা হলো আর। ঠিক আছে? আর এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হলো থিটা। ক্লিয়ার? তাহলে এই ডাইপোলের সেন্টারের রেসপেক্টে,
ডাইপোলটা তো এমনিতেও খুব ছোট হয়, এটাকে পয়েন্টের কাছাকাছি ধরে নেওয়া যেতে পারে। এনিওয়ে এই ডাইপোলের সেন্টার থেকে r ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে হবে, এবং বুঝতেই পারছো আর এবং থিটা এটা দিয়ে যে কোনো পয়েন্ট কভার হয়ে যাবে। চলো দেখা যাক। এটা করার জন্য আমরা সিম্পলি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। ট্রিক্সটা হলো খুব সহজ, সেটা হলো যে এই পি যে ভেক্টরটা আছে এটাও তো একটা ভেক্টর, একেও তো রেজলিউট করা যেতে পারে দুটো কম্পোনেন্ট। তাহলে এই পি ভেক্টরকে আমরা দুটো ভেক্টরে ভেঙে নেব। একটা হলো দিস ওয়ান, ঠিক আছে, আর একটা হলো দিস ওয়ান। এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে, তাই তো? বুঝা গেছে? এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা কত হবে? পি কস থিটা। আর এই ভেক্টরটা হবে পি সাইন থিটা। পরিষ্কার? বোঝা গেছে? এটা ভেক্টরটা ছিল, বা ডাইপোল ভেক্টরটা এটা ছিল। এই ডাইপোল ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙেছি, পি থিটা কস থিটা, পি কস থিটা হয়েছে, পি 90 ডিগ্রি মাইনাস থিটা, ইট উইল বি পি সাইন থিটা। দুটো ভেক্টরে ভেঙে নিয়েছি। এবারে এই যে পজিশনটা আছে, এই পজিশনে পি কস থিটা এর রেসপেক্টে এই পজিশনটা ভালো করে দেখো, এই পয়েন্টটা কিন্তু অ্যাক্সিয়াল পজিশন। পি কস থিটার রেসপেক্টে এই পজিশনটা হলো অ্যাক্সিয়াল পজিশন, আর পি সাইন থিটার রেসপেক্টে এই পজিশনটা হলো ব্রড অন পজিশন বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোনো একটা পয়েন্ট। বুঝতে পেরেছো তো? বিষয়টা খুব সহজ। পি সাইন থিটার পারপেন্ডিকুলারে কোনো একটা পজিশন নিয়েছি, আর পি কস থিটার ডিরেকশনে কোনো একটা পয়েন্ট নিয়েছি, অর্থাৎ অ্যাক্সিসের উপরে নিয়েছি, তাই তো? তাহলে পি কস থিটার অ্যাক্সিয়াল পজিশন আর পি সাইন থিটার ব্রড অন পজিশন, এই দুটো যে ইন্টেন্সিটি পাবো, সেই দুটো ইন্টেন্সিটিকে আমি অ্যাড করে দেবো। তাহলে আমরা যেটা অ্যাড করব সেটা হলো ইন্টেন্সিটি অ্যাক্সিয়াল পজিশন প্লাস ইন্টেন্সিটি ব্রড অন পজিশন। ইন্টেন্সিটি অ্যাক্সিয়াল পজিশন এটা কার? পি কস থিটা। আর ইন্টেন্সিটি ব্রড অন পজিশন এটা কার? পি সাইন থিটা। ঠিক আছে? তাহলে ই ইকুয়ালস টু কত লিখব ভেক্টরিক্যালি? ব্রড অন পজিশন আর অ্যাক্সিয়াল পজিশনের ইন্টেন্সিটি আমি ওটা মুছিনি, রেখে দিয়েছিলাম তোমাদের সুবিধা হবে বলে। এটা কত হবে? কে মাল্টিপ্লাইড বাই 2p বাই d কিউব প্লাস ই কে ইন্টু পি বাই d কিউব। এই সাইনটা মাইনাস হয়ে যাবে, তাই তো? সাইনটা মাইনাস হয়ে যাবে। এখন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? পারপেন্ডিকুলার, দুটো পারপেন্ডিকুলার আছে, এটা মাথায় রাখো। তাহলে আমি যদি ভেক্টরিক্যালি ভাবি, তাহলে পি ভেক্টর, এখানে পি ভেক্টর আছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, এট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এবারে দেখো, এই যে পিটা নিয়েছি, এই পিটা পি কস থিটার জন্য অ্যাক্সিয়াল পজিশন, তাহলে ইট উইল বি পি কস থিটা। আমি আর ভেক্টর সাইন দিলাম না, আর এটা হয়ে গেল পি সাইন থিটা। বুঝতে পেরেছো তো? এই দুটোকে ভেক্টরিক্যালি যোগ করতে হবে। এবারে ভেক্টরিক্যালি আমি যদি যোগ না করে, আমি যদি কনসেপচুয়ালি বিষয়টা নিয়ে ভাবি, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। দেখো, যদি একটু এগিয়ে থেকে তারপরে স্টার্ট করো, তাহলে অনেক সুবিধা হয়। কিরকম? দেখো, পি কস থিটা অ্যাক্সিয়াল পজিশনে এখানে যে ইন্টেন্সিটিটা পাবে, সেই ইন্টেন্সিটিটা হয়ে যাবে এটা ই এ অ্যাক্সিয়াল পজিশন, তাই তো? যেদিকে ডাইপোল আছে সেই ডিরেকশন। আর ব্রড অন পজিশনের জন্য যেটা পাবে সেটা কি হবে?
ব্রড অন পজিশনে, এর প্যারালাল হবে বা ডিরেকশন উল্টো দিকে হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে এখন আর এই ঝামেলাগুলো থাকবে না। এটা কত হবে? ইট উইল বি 2p cos theta বাই ডি কিউব ইন্টু কে আছে, আর এটা হবে p sin theta বাই ডি কিউব, এখানেও ইন্টু কে থাকবে। এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি সিম্পলি। তাহলে রেজাল্টেন্ট বের করে নাও, কে পি বাই ডি কিউব, এটা তো বাইরে চলে আসবে, কেপি বাই ডি কিউব, এখানেও কেপি বাই ডি কিউব আছে, রুট ওভার কত বড় থাকবে? সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, ইট ইজ ইকুয়ালস টু কেপি বাই ডি কিউব। এটাকে এরকম লিখে দাও, সাইন স্কোয়ার থিটা প্লাস একটা cos স্কোয়ার থিটা নিয়ে 1 করে দাও প্লাস 3 cos স্কোয়ার থিটা। ইন্টেন্সিটি বেরিয়ে গেল, অনেক সহজ। ঠিক আছে, এবারে যদি বলা হয় যে এটা ধরো এর রেজাল্টেন্ট, ধরো এই পারপেন্ডিকুলার বা এই পজিশনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, তাহলে tan আলফা ইকুয়ালস টু কত? tan আলফা ইকুয়ালস টু k into p sin theta by d cube by k into 2p cos theta by d cube. k d cube k d cube cancel, p cancel হয়ে যাবে, it is equals to tan theta by 2, and alpha equals to হয়ে যাবে tan inverse tan theta by 2। ম্যাগনিটিউড পেয়ে গেছি, ডিরেকশন পেয়ে গেছি। এবারে তুমি থিটার জায়গায় 0 ডিগ্রি যদি বসাও, থিটার জায়গায় যদি 0 ডিগ্রি বসাও, এটা কত হবে? 1 প্লাস ইট উইল বি 3 cos 0 1, তাহলে এটা কত হয়ে যাবে? রুট ওভার 1 প্লাস 3 gives you 2, তাহলে এটা কত হবে? k ইন্টু 2p বাই ডি কিউব। থিটার জায়গায় যদি তুমি 90 ডিগ্রি বসাও, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, শুধু কেপি বাই ডি কিউব থাকবে। অর্থাৎ আগে যে আমরা ইকুয়েশন গুলো বের করলাম, সেই ইকুয়েশন গুলো এক্ষেত্রে স্যাটিসফাই করবে। বোঝা গেছে কি বললাম? খুব ইজিলি এই বিষয়টাকে বোঝা যায়। এটা হলো প্রথম পার্ট। প্রথম পার্ট মানে কোনো একটা ডাইপোলের জন্য ইন্টেন্সিটি কি কি তৈরি, বা একটা ডাইপোলের ইফেক্ট কি হয়, ডাইপোল যদি নিজে এজেন্ট হিসেবে কাজ করে, সে অন্য কোনো চার্জের উপরে কিভাবে প্রভাব ফেলে।